উত্তরপ্রদেশের কৃষাণপুর গ্রামের বাসিন্দা রাম সিং ও তার বউ, তার 2 মেয়ে গীতা আর অঞ্জলির সাথে থাকতো। গীতা পড়াশোনায় খুব ভালো ছিল, তার মন সবসময় বইয়ের মধ্যেই থাকতো। অন্যদিকে ওর ছোট বোনের মন একদম পড়াশোনায় ছিল না, সে সবসময় খেলতো। সেই জন্যই অঞ্জলি ওর বাবার কাছে খুব বকাও খেত। অঞ্জলি, তাড়াতাড়ি বই নিয়ে পড়তে বসো, না হলে খুব মার খাবি। বাবা আসছে, বাবাও কিন্তু খুব বকা দেবে। মা, আমার বান্ধবীর ছাগল হারিয়ে গেছে, আমি খুঁজে আনছি। গীতা আর অঞ্জলির বাবা রোজ ডিউটি থেকে এসে ওদের দুজনকে পড়াতে বসাতো। অঞ্জলি, বলো তো ঔরঙ্গজেবের বাবার নাম কি ছিল? জানি না বাবা। গীতা, তুমি বলো। শাহজাহান। আচ্ছা অঞ্জলি, বলো তো হুমায়ুনের ছেলের নাম কি ছিল? জানি না। গীতা মা, তুমি বলো। আকবর। সাবাস মা, তুমি একদিন আইএএস হবে। বাবা বাবা, আর আমি কি হব? তুমি যদি লেখাপড়া না করো তাহলে তোমার কিছুই হবে না। কিছুদিন পর গীতা আর অঞ্জলির ক্লাস 12-এর রেজাল্ট আউট হলো। গীতা 90% মার্কস পেল আর অঞ্জলি ফেল করলো। মা গীতা, আমার তোমার জন্য প্রচুর গর্ব হয়। আরে অঞ্জলি, তুমি তো আমার নাক কেটে দিলে। গীতা, তুমি এগিয়ে যাও মা, অনেক এগিয়ে যাও। যা পড়তে চাইবে আমি তোমায় পড়াবো। আর অঞ্জলি, আমি তোমার বিয়ে দিয়ে দেব। কিন্তু বাবা, আমি তো বিয়ে করতে চাই না। তোমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। যখন পড়াশোনা করবে না, আমি কি তোমার পুজো করব? অঞ্জলি না চাইলেও অঞ্জলির বিয়ে গ্রামের এক ছেলের সাথে দিয়ে দিল। অঞ্জলির শাশুড়ি মা অঞ্জলিকে দিয়ে অনেক কাজ করাতো। বৌমা, বাসন মাজো, কাপড় ধোও, আর কাঠগুলো কেটে নিয়ে এসে যাও। অঞ্জলির এত কাজ করার অভ্যেস নেই। একদিন যখন ও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে ফিরছিল, তখন হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় জঙ্গল দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। সাধু অঞ্জলিকে দেখতে পেল। সাধু নিজের কমণ্ডলীর জল অঞ্জলির মুখে ছিটিয়ে দিল। তখন অঞ্জলির জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই অঞ্জলি কাঁদতে শুরু করলো। কি হয়েছে কন্যা, কাঁদছো কেন? বাবা, আমি পড়াশোনায় ভালো নই, এই জন্য আমরা বাবা আমায় বিয়ে দিয়ে দেন। উনি বলেন আমার নাকি কিচ্ছু হবে না। কন্যা, যদি তুমি পড়াশোনায় ভালো না হও তাহলে তোমার মধ্যে অন্য কোনো প্রতিভা নিশ্চয়ই থাকবে। প্রতিভাকে খোঁজো। আমি তোমায় এক মন্ত্র দিচ্ছি, তুমি সেই মন্ত্র পড়ে যে কোনো মানুষের সাহায্য করতে পারবে। এই মন্ত্রের শক্তি 1 বছর থাকবে। অঞ্জলি সাধুর দেওয়া মন্ত্র নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকলো। রাস্তায় দেখতে পেল একটা গাছ ভেঙে পড়ে আছে আর লোকজনের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। অঞ্জলি সাধুর দেওয়া মন্ত্র পাঠ করলো। ওং রিং ব্রিং ছট, ওং রিং ব্রিং ছট। মন্ত্র পড়তেই গাছটি রাস্তা দিয়ে সরে গেল। সবাই অঞ্জলিকে অনেক ধন্যবাদ দিল। আবার যখন অঞ্জলি এগিয়ে গেল, তখন দেখলো একটা বউ খুব জোরে জোরে কাঁদছে। কে কোথায় আছো? আমার স্বামী কুয়োয় পড়ে গেছে, আমার স্বামীকে কেউ বাঁচাও। কবে থেকে ওই গ্রাম প্রধানকে বলছি এই কুয়োটাকে বুঝিয়ে দিতে। কে কোথায় আছো গো, আমার স্বামীকে বাঁচাও। অঞ্জলি মন্ত্র পাঠ করতে শুরু করলো আর বউটির স্বামীকে কুয়ো থেকে বার করলো। ও আবার মন্ত্র পাঠ করে কুয়োটাও বুঝিয়ে দিল। বেঁচে থাকো মা। এইভাবে মন্ত্র পড়ে এক এক করে লোকের সাহায্য করতে শুরু করলো। লোকেদের মধ্যে অঞ্জলির প্রতি একটা ভালো মনোভাব তৈরি হলো। একদিন অঞ্জলি ভাবতে শুরু করলো লোকেদের সাহায্য করাই তার প্রতিভা। মনে হচ্ছে সাধু বাবা কিছু ভেবেই আমায় এই মন্ত্র দিয়েছিলেন। অঞ্জলি একদিন ওর স্বামীকে বলল, শোনো, আমি গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে দাঁড়াবো। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? জানো কত ঘরে ঘরে গিয়ে অনুদান দিয়ে লোকের মন জয় করতে হয়? আমাদের কাছে এত টাকাও নেই। আমি সততা দিয়ে লড়বো। অঞ্জলি তার স্বামীকে বোঝানোর চেষ্টা করে। তখনই অঞ্জলির শাশুড়ি আসেন। তুমি যদি ভোটে দাঁড়াবে তাহলে ঘরের কাজ কে করবে? মা, চিন্তা করবেন না, আমি ঘরের কাজ ঠিক সামলে নেব। অঞ্জলি গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়ালো।
লোক অঞ্জলিকে প্রচুর ভোট দিল, আরও জিতেও গেল। গ্রাম প্রধান হওয়ার পর অঞ্জলি গ্রামের জন্য খুব ভালো ভালো কাজ করলো। ভালো কাজ করার জন্য পরের নির্বাচনে অঞ্জলি বিধায়ক হওয়ার টিকিট পেল। অঞ্জলি বিধায়ক নির্বাচনেও জিতে যায়। সৎ আর পরিশ্রমী নেতা হিসাবে অঞ্জলির নাম দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। একদিন ওর পার্টির লোক অঞ্জলিকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়। অঞ্জলি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়। একদিন অঞ্জলির বাবা নিজের ভুল বোঝে এবং অঞ্জলির অফিসে যায়। আমায় ক্ষমা করে দে মা। আমার শুধুই মনে হতো শুধু পড়াশোনা করেই কে কিছু হতে পারে। আমি তোর প্রতিভাকে কখনোই বুঝিনি। না না বাবা, তুমি যেমনই হও না কেন, তুমি তো আমার বাবা। এরপর অঞ্জলি একদিন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আজ থেকে 40 বছর আগে বরখা রানীর বয়স ছিল 5 বছর। বরখা, বলো 2 একে 2, 2 দুগুণে 4। 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12। 2 পাঁচে 10। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। কি যে সবসময় নামটা বলতে থাকো না তুমি। তুমি এসব বুঝবে না। বরখা, তুমি বলতে থাকো। 2 পাঁচে 10, 2 ছয়ে 12। আরে ব্যাস বাবা ব্যাস, অনেক হয়েছে পড়াশোনা করা। এই পড়াশোনা করে আর কি করবে ও? শেষে অবধি ওকে উন্নি তো জ্বালাতে হবে। তুই আয় আমার সাথে, রুটি বানানো শিখিয়ে দিচ্ছি। কিন্তু মা, আমি পড়াশোনা করতে চাই। না বললাম না, চল। আরে এবার ছেড়ে দাও একে। তুমি শান্ত হয়ে বসো তো। যখন বিয়ে করে অন্যের বাড়ি যাবে তখন নামটা জিজ্ঞাসা করবে না, বরং এটাই জিজ্ঞাসা করবে যে ও রান্না বান্না করতে পারে কি না। বরখা রানীর বাবা কিচ্ছু করতে পারল না, আর ওর মা ওকে রান্নাঘরের কাজে লাগিয়ে দিল। রান্না করতে করতে বরখা রানী বড় হয়ে উঠল। ওর বিয়ে হয়ে গেল, আর ও এখনো রান্নাই করে যাচ্ছিল। ও প্রায় এটাই ভাবতো যে যদিও ও পড়াশোনা করার সুযোগ পেত, আমার মা তো আমাকে পড়াশোনা করতেই দেয়নি, কিন্তু আমি আমার সন্তানদের অবশ্যই পড়াশোনা করাবো। কিছু বছর বাদে বরখা রানীর একটা ছেলে হলো। এখন বরখা রানী খুব খুশি ছিল। এখন এই আমার পড়াশোনা করার স্বপ্ন পূরণ করবে। ও পড়াশোনা করে বড় অফিসার হবে। বরখা রানী তার ছেলের জন্য অনেক বই এনেছিল। ও প্রায়শই ওকে পড়াতে বসতো, কিন্তু বরখার ছেলে বিনোদের পড়াশোনাতে একটুও মন বসতো না। ওর সমস্ত মনোযোগ ছিল শুধু খেলাধুলার মধ্যেই থাকতো। সময়ের সাথে বিনোদ বড় হলো। ওর বয়স 20 বছর হয়ে গিয়েছিল, আর ওর কৃষিকর্ম করতে খুব ভালো লাগতো। বরখা রানীর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কিন্তু কিছুদিন বাদে বরখা রানীর বিনোদের বিয়ের জন্য মেয়ে দেখতে লাগলো। সেই মেয়ের নাম ছিল নন্দিনী, আর ও সুন্দরী, সংস্কারী আর পড়াশোনা জানা মেয়ে ছিল। মা, তুমি পড়াশোনা করেছো, ভবিষ্যতে তোমার জীবনের লক্ষ্য কি? আমি পড়াশোনা করে একজন কালেক্টর হতে চাই। ব্যাস এই কথাটা বরখা রানীর খুব পছন্দ হলো। বিনোদ আর নন্দিনীর বিয়ে দিয়ে বরখা রানী ওকে নিজের বাড়ি নিয়ে চলে আসলো। একবার পুনরায় বরখা রানীর স্বপ্ন ডানা মেলে উঠতে শুরু করলো। মা, তুমি খুব ভালো করে পড়াশোনা করো। বাড়ির সব কাজকর্মের দায়িত্ব আমি নিলাম, কিন্তু তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিয়ে যাও। নিজের শাশুড়ির সমর্থনের সাথে নন্দিনী তার পড়াশোনা চালিয়ে গেল।
ও প্রায়শই বই নিয়ে বসে থাকতো আর বরখারানী বাড়ির সমস্ত কাজ সামলে নিত। একদিন বরখারানীর বাড়িতে তার যা এলো। বৌমা, আরে ও বৌমা। প্রণাম বড় শাশুড়ি মা। বেঁচে থাকো। বরখারানী আর তার যা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। বৌমা, এক কাজ করো, আমাদের জন্য ঠান্ডা লস্যি বানিয়ে আনো, খুব গরম করছে আমার। এক্ষুনি আনছি। তুমি থাকো বৌমা, আমি নিয়ে আসছি। আর এমনিতেও বৌদি আমার অনেক বছর থেকেই আমার হাতে লস্যি খায়নি। বরখারানী লস্যি বানাতে রান্নাঘরে চলে গেল আর নন্দিনী আবার তার বই নিয়ে বসে পড়ল। এই সব দেখে বরখারানীর যা বিস্মিত হয়ে গেল। বরখারানী লস্যির দুটো গ্লাস নিয়ে ফিরে এলো। এই নাও বৌদি। এটা ঠিক নয়। কেন, লস্যিতে কোনো গন্ডগোল? আমি লস্যির নয়, তোমার বৌমার কথাই বলছি। ও এখানে বসে মজা করে আরাম করছে আর তুমি সব কাজ একাই করছো। একবার ওর এরকম অভ্যাস হয়ে গেলে না, তো বুঝে নাও ও তোমার সেবা কখনোই করবে না। না বৌদি, এমনটা কখনোই হবে না। আর ও বেচারি আরাম কোথায় করছে, ও তো পড়াশোনা করছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি তোমার বৌমাকে পড়াচ্ছটা কেন। আমি তো পড়তে পারিনি, অন্ততপক্ষে আমার বৌমাই পড়াশোনা করুক। যা বরখারানীকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু বরখারানী ওর কথাই শুনলই না। একদিনের ঘটনা, বরখারানীর ছেলে ওর সাথে কথা বলতে এলো। মা, এই নন্দিনীর পড়াশোনা করা কি খুব প্রয়োজনীয়? কেন, কি হয়েছে? কিছু না, গ্রামের সবাই কথা শোনায় যে আমার স্ত্রী আরাম করে আর আমার মা সারা দিন কাজ করতে থাকে। তুই গ্রামের লোকেদের কথা শুনিস না বাবা। আচ্ছা একটা কথা বল, আমি কি তোকে কখনো কৃষিকর্ম করার জন্য আটকেছি? না। কারণ ওটা তোর পছন্দ, আর নন্দিনীর পছন্দ হলো ওর পড়াশোনা করা। আমি ওকে কিভাবে আটকে রাখতে পারি? আর তুই তো ভালো করেই জানিস যে আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পড়তে পারিনি। তুইও তো একটা খুব বেশি পড়িসনি, অন্তত ওকে তো পড়তে দে। ঠিক আছে মা। বরখারানী তার ছেলেকে বুঝিয়ে দিল। নন্দিনী আইএএস এর পরীক্ষা দিল আর পাশ হয়ে ওই জেলার কালেক্টর হয়ে এসে গেল। যখন কালেক্টর হয়ে নন্দিনী বরখারানীর আশীর্বাদ নিতে এলো, তখন বরখারানীর চোখ জলে ভিজে গেল। শাশুড়ি মা, এই সব কিছু শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে। বরখারানী তার বৌমার কপালে চুমু খেল। এখন যখন বরখারানী গ্রামে ঘুরতে বেরোতো, তো ওনার গর্ব হতো যে ওর বৌমা একজন কালেক্টর। তাহলে বাচ্চারা, এইভাবে একজন শাশুড়ি তার বৌমাকে কালেক্টর বানালো, আর শেষ পর্যন্ত বরখারানীর স্বপ্ন ওর বৌমা পূরণ করলো।